দেখছেন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা, সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। রাজনীতিতে এখন নানা মাত্রিক আমরা ঘটনা দেখছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক, সেই সঙ্গে যদি বলি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে নিয়ে নানা ধরনের প্রশ্ন, কিংবা আমাদের যে উদ্বেগ, কিংবা আমরা যে নিয়ে কথা বলছি যে আমাদের অপপ্রচার করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, সেই ব্যাপারগুলো আছে। সেই সঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, সংস্কার নিয়ে প্রশ্ন আছে। যদি একটু মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার এগুলো একটু ছাপিয়ে গেছে এই নানা ধরনের এই সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বিষয়গুলো নিয়ে সব কিছু মিলিয়ে আসলে একটা নতুন সমীকরণ দেখতে পাচ্ছি আমরা রাজনীতিতে। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, সেই সঙ্গে সাম্প্রতিক যে ঘটনা বা আজকের যে নানা ধরনের ঘটনাগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় আসবে। আমরা আজকের বিষয় দিয়েছি কোন সমীকরণে রাজনীতি। দুজন আলোচক আমাদের সঙ্গে আছেন, একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি যুগ্ম সদস্য সচিব এবি পার্টি, এবং আছেন রাহিদ এজাজ, তিনি কূটনৈতিক প্রতিবেদক প্রথম আলো। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে শুরু করব। আমি নানা বিষয় আছে রাজনীতি, সেই বিষয় আলোচনা করার আগে একটু আজকে মানবাধিকার দিবস ছিল, আমি সেই নিয়ে একটা প্রশ্ন করতে চাই যে 4 মাস হয়ে গেল নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বা হাসিনা সরকারের পতনের যদি কথা বলি, 4 মাস হয়ে গেছে। এই 4 মাস পর এসে দেশের মানবাধিকার পরিস্থিতি কতটা উন্নতি হলো বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। মানবাধিকার পরিস্থিতি উন্নত করবার সুযোগ আসলে এখনও আসে নাই। প্রশ্ন হচ্ছে যে করবার জন্য যা যা করণীয় ছিল সেটা উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। গত 16 বছরে এই ফ্যাসিবাদী আমলের বিরুদ্ধে যদি আপনি মোটা দাগে অভিযোগনামাগুলো তৈরি করেন, তার ভিতরে দেখবেন যে 2টা অপরাধ আসবে আর কি মোটা দাগে। একটা হচ্ছে সম্পদ পাচার, চুরি, এগুলো আর কি, মানে ফাইন্যান্সিয়াল ক্রাইমস যেগুলো আছে। আর দ্বিতীয়ত যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘনের মধ্যে আবার 2টা মানে সাবডিভিশন আপনি দেখতে পাবেন। একটা হচ্ছে ডোমেস্টিক ক্রাইমস, আমাদের নিজস্ব আইনে যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলো করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইন যেগুলো আছে, ওয়ার ক্রাইমস, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, গণহত্যা, তারপরে হচ্ছে মানবতা বিরোধী অপরাধ যেগুলো বলছি সেগুলো আর কি। তো এই মোটা দাগে 2টা অপরাধ হচ্ছে ফ্যাসিবাদী আমলের বেঞ্চমার্ক, যদি সিগনেচার মার্কস বলেন আর কি, এগুলো আর কি। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এটা রাষ্ট্র আকারে, জাতি আকারে যদি আমাদেরকে সামনে যেতে হয়, তাহলে এই 16 বছরের আমলনামাটার পর্যালোচনা হতে হবে। প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের একাধিকবার দেখা হয়েছে, আমরা কিন্তু এই বিষয়টা বারবার ওনাকে বলেছি। পার্টিকুলারলি এই 16 বছরে আপনার 4টা গণহত্যা হয়েছে মোটা দাগে, বড় আকারের। প্রথম গণহত্যা হচ্ছে যে আপনার পিলখানায় গণহত্যা, এবং এই পিলখানা গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা সেফগার্ড করেন সেরকম 2টা ফোর্সকে মুখোমুখি করে 2টো বাহিনীকেই প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তো নেতৃত্ব দিয়েছে আমাদের আর্মড ফোর্সেস, যেটা তখন ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ছিল, অথবা বেঙ্গল রেজিমেন্ট। এই বেঙ্গল রেজিমেন্টেও আপনার 71 সালের 9 মাসের যুদ্ধে এত পরিমাণ অফিসার মারা যায় নাই। শুধু তাই না, পৃথিবীর, আমি অনেকের লেখা পড়েছি যে পৃথিবীর কোনো যুদ্ধে সিঙ্গেল ফ্রন্টে এই সময়ের মধ্যে এতগুলো মিলিটারি অফিসার কোথাও মারা যায়নি। সোলজার মারা গেছে, শত শত হাজার হাজার অফিসার মারা গেছে, কিন্তু এইখানে আপনার 2 দিনের ব্যবধানে আমার 57 জন অফিসার মারা গেছে, হত্যা করা হয়েছে, এবং কি বিভৎসভাবে হত্যা করা হয়েছে। আপনার মানে হত্যা করে, কুপায়ে জবাই করে, এরপরে লাশ জ্বালায় দেওয়া হয়েছে আগুন দিয়ে, পোড়ানো লাশ সেটা আবার ডাস্টবিনে ফেলে দিচ্ছে, সুয়ারেজের ভিতরে চলে গেছে। অফিসারদের ফ্যামিলিদেরকে, ওয়াইফদেরকে কীভাবে বিভৎসভাবে অ্যাবিউজ করা হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। এরপরে বিডিআরেরও অনেক জওয়ানকে সেদিনকার এইখানে মানে হত্যার শিকার হয়েছেন। বিডিআর হত্যার শিকার হয়েছে কম, কিন্তু তাদের ফোর্স ক্ষতিগ্রস্ত হয়েছে হিউজ। 10,000-এর উপরে, 12,000-এর উপরে বিডিআর জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। এবং আমি আমার আইনি সাহায্য দেওয়ার সূত্র ধরে অনেক বিডিআর জওয়ানের মামলার সম্পর্কে জানি আর কি। এমন জওয়ানকে আমরা জানি যিনি ছুটিতে বাড়িতে গেছেন, বিয়ে করে এসে পরের দিন মাত্র কাজে জয়েন করেছেন 25 তারিখে। তিনি ঘটনার আগামাথা কিছুই জানেন না, তিনিও গ্রেফতার হয়েছেন। তো এই ধরনের অসংখ্য বিডিআর জওয়ান যারা আসলে এই বিদ্রোহ অথবা গণহত্যার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, তাদেরকে গ্রেফতার করে জীবনটা
মানে নরক বানিয়ে দেওয়া হয়েছে এই মানুষগুলোর। পরিবার নাই, সংসার নাই, বাচ্চা ছেলে মেয়ে বউ কিছু নাই, আয় উপার্জনের বন্দোবস্ত নাই, বাবা মা ভাই বোনের সংসার সব এলোমেলো হয়ে গেছে জীবনটা। তাহলে দুইটা ফোর্স শেষ হয়ে গেছে একটা গণহত্যা দিয়ে। দ্বিতীয় গণহত্যা হচ্ছে আপনার 2013-তে হেফাজতের গণহত্যা। বাংলাদেশে ওলামায়ে কেরামদের উপরে যে নৃশংসতম গণহত্যা হয়েছে, রাতের বেলা বিদ্যুতের লাইন বন্ধ করে, নেট বন্ধ করে, টেলিভিশন বন্ধ করে, টোটাল এরিয়া কর্ডন করে, শাটডাউন করে 2 লক্ষর মতো বুলেট ছোড়া হয়েছে। কতজন মারা গেছে আমরা এখনও জানি না। আপনার সরকার বলেছে 18-19 জনের কথা বলেছে। অধিকারের যে তালিকাটা তারা কম্পিউটার থেকে সিজ করেছে, সেখানে 65-66 জনের নাম এসছে, আমরা এখনও জানি না কতজন। তৃতীয় গণহত্যা হচ্ছে এই আমলে আপনার হচ্ছে বিএনপি, জামাত, হেফাজত, শিবির, ছাত্রদল, যুবদল, টোটাল অপোজিশন বলয়ের উপরে যে পারসিস্টেন্ট ক্র্যাকডাউন হয়েছে। এই ক্র্যাকডাউনের মধ্য দিয়ে বিএনপি দাবি করেছে তাদের 11 থেকে 15 হাজার নেতাকর্মী মারা গেছে। জামাত শিবিরও এরকম বিশাল অঙ্কের নেতাকর্মীরা খুনের শিকার হয়েছেন, আমরা জানি না। চতুর্থ গণহত্যা হচ্ছে জুন জুলাই আগস্টে যেটা হয়ে গেছে এই বছরে, যে এই গণ অভ্যুত্থানের যে নৃশংসতম গণহত্যা। 1700 শহীদের তালিকা ইতিমধ্যে করা হয়েছে এবং এই তালিকাটা এখনও আপনার সংখ্যা বাড়বে, কারণ আমরা জানি না যে গণকবর এখন আইডেন্টিফাই হয় নাই, কি পরিমাণ লাশ এখনও মর্গে আছে এবং মর্গে থেকে লাশ চুরি হয়ে গেছে। এরকম আত্মীয়স্বজনের সাথে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। তো মোটা দাগে এই 4টা গণহত্যার বিচার করবার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি আলাদা আলাদা করে 4টা গণতদন্ত কমিশন করেন, পাবলিক হিয়ারিং করেন কংগ্রেশনাল মডেলে, বা জাতি জানুক যে গত 16 বছরের কি হয়েছে। এবং এটা যদি আপনি জানান তাহলে ফর posterity the nation will remember what we have learned and what we have done the mistakes. আমাদের ভবিষ্যতের জন্য এই ভুলগুলো জানা থাকতে হবে। কিন্তু দুঃখজনকভাবে যেটা আপনি প্রশ্ন করেছেন, মানবাধিকার উন্নয়নের জন্য সরকার কি করেছে, স্যাডলি আমি এখন পর্যন্ত এগুলোর কোনো কাজ আমি দেখি নাই। মানবাধিকার কমিশনটা পর্যন্ত এখনও পুনর্গঠন করা হয়নি। একটা গুমের তদন্ত কমিশন করা হয়েছে, ভেরি সাইলেন্টলি তারা কাজ করছে, তার কাজের টার্মস অফ রেফারেন্স আমার কাছে এখনও পরিষ্কার না। তাই বারবার আমরা এটা দাবি করেছি যে আজকের এই দিনটাতে এই দাবিটা স্বজনহারা মানুষজন সোহরাওয়ার্দী উদ্যানে আবার করেছে। জি, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবার আসবো। আমি তো রাইদি যে আপনার কাছে আসবো। আমি একটু ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। গতকাল স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। এই বৈঠকে আপনি তো কাছ থেকে পুরো প্রক্রিয়াটা দেখেছেন, আমরা রিপোর্টও দেখেছি। আমি একটু জানবার আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বৈঠকের পর আসলে ভারত বাংলাদেশের সম্পর্কের জায়গাটা আসলে কোন জায়গায় দাঁড়ালো? ধন্যবাদ। দেখেন, কালকে যে পররাষ্ট্র সচিবদের বৈঠকটা হয়েছে এটা মোরলস একটা স্ট্রাকচার ফরম্যাট নেই। আমি যদি বলি ব্যুরোক্রেট লেভেলে হায়েস্ট একটা টিয়ার, কিন্তু দিন শেষে সম্পর্কটা দুটা দেশের রাজনীতিক বা রাজনীতিবিদরাই ডিকটেট করেন। তো এই মিটিং নিয়ে এত কৌতূহলতা আগ্রহের কারণটা হচ্ছে 5ই অগাস্ট পরবর্তী যেই রিলেশনশিপের ডিনামিক্সটা আমরা জানি। গত 15 বছর আওয়ামী লীগের সঙ্গে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটা মোরলেস গভর্নমেন্ট সেন্ট্রিক ছিল, এটা বলার কোনো অপেক্ষা নেই, এটা আমরা জানি। তো সেই কারণেই 5 অগস্ট পরবর্তী যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাংলাদেশ ভারতের সম্পর্কে যে অনাস্থা, অবিশ্বাস, তিক্ততা এবং চরম টানাপোড়েন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং 2 তারিখ আমাদের আগরতলা মিশনে যে ঘটনাটা ঘটেছিল, নজিরবিহীন একটা হামলা, যে মিশনের প্রিমিসিসে তারা ঢুকে পড়ে, জাতীয় পতাকা অবমাননা করা হয়, পতাকা ছিঁড়ে ফেলা হয়, একটু দূরে গিয়ে সেটা পোড়ানো হয়েছে, ভিতরে কিছু ভাঙচুর হয়েছে। এর আগে কলকাতায় আমাদের ডেপুটি হাই কমিশনের সামনে বিরাট জনসমাবেশ হয়েছে, শেষিরটাতে তারা আজকে দিল্লিতে যেটা হয়েছিল, আপনি যদি আজকেরটা দেখেন মোটামুটি মোরললেস আগেরগুলোর মতোই। বিশ্ব হিন্দু পরিষদের সাথে কারা কারা ছিল, আরএসএস ছিল, বজরং দল ছিল, মোটামুটি হিন্দুত্ববাদী সংগঠন। এবং আমি ব্যানার ফেস্টুনগুলো দেখছিলাম, প্লে কার্ডগুলো তো লেখা এরকম, বাংলাদেশ রিমেম্বার 71, ইন্ডিয়ানস আর ইউর ফ্রিডম ফাইটার। আপনি জাস্ট মেসেজগুলো দেখেন, বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন, এবং স্টপ অ্যাট্রোসিটিস অন হিন্দুস। অর্থাৎ এই রিলেশনশিপের কথা বললেন, তো বলতে গেলে আমার মনে হয় একটু ব্যাকগ্রাউন্ডে বিষয়গুলো আলোচনা করা উচিত। গত 4 মাস ধরে যেটা চলছে, অ্যাজ ইফ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপে এই একটা সিঙ্গেল ইস্যুতেই সব কিছু যেন বকডাউন করে গেছে। এবং আনফর্চুনেটলি গত কিছুদিন, বিশেষ করে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কে গ্রেফতার এবং তারপরে যে আইনজীবীর দুঃখজনক হত্যাকাণ্ড, সব মিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বারংবার মিটিং, নানান আলোচনা, তাতে করে মনে হচ্ছে কি যে দেশে আর কোনো
সমস্যাই নেই ভিতরে, সব কিছু যেন ভারতের সাথে সম্পর্ক কেন্দ্রিক, সংখ্যালঘুদের নিরাপত্তা এটা। তো এই কনটেক্সটে এতগুলো কথা এই জন্যই বলছি। তো সেই জায়গায় কালকে যে বিক্রম মিস্ত্রি ঢাকায় এলেন, তার কাউন্টার পার্টির সাথে মিটিং করলেন এবং সাবসিকুয়েন্টলি উনি ফরেন অ্যাডভাইজার এবং চিফ অ্যাডভাইজারের সাথে কার্টিসে কল করেছেন। তো এই মিটিংয়ে আমাকে যদি বলেন টেক অ্যাওয়েটা কি, যে এই অবিশ্বাস অনাস্থা যেটা আছে এটা তো কোনো গোপন করার কিছু নাই, এবং 5 আগস্টের আগে রিলেশনশিপের যে ডিনামিক্স ছিল 5 আগস্টের পরে সেটা আর থাকবে না, এটাই বাস্তবতা। এবং এই মেসেজটা তাকে দেওয়া হয়েছে, এবং উল্টো তার দিক থেকে যেটা বলা হয়েছে যে তারা কারেন্ট যে সিনারিওটাকে আত্মস্থ করে তারা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সাথে কাজ করতে চান, এবং পাশাপাশি তাদের যে কনসার্নটা অর্থাৎ মাইনরিটিদের সিকিউরিটির বিষয়টা তারা বলেছেন। কিন্তু মোটা দাগে আমাকে যদি বলেন যে শেষ করবে এভাবেই, যে তারা তাদের এঙ্গেজমেন্টের কথাটা বলেছেন, কনসার্নটা বলেছেন, কিন্তু বাংলাদেশ খুব শক্তপোক্তভাবে তার যে আপত্তি, যে বয়ানটা বা যে ন্যারেটিভটা ইন্ডিয়ার সোশ্যাল স্পেসের পাশাপাশি আনফর্চুনেটলি মেইন স্ট্রিম মিডিয়াতে এসছে। আমরা জানি গত সপ্তাহে রিউমের স্ক্যানারের একটা প্রতিবেদন হচ্ছে যেখানে বলা হচ্ছে অন্তত 49টা ইন্ডিয়ান মিডিয়াতে চরমভাবে যে প্রচুর ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এবং ফেক নিউজের বিস্তার ঘটেছে। এবং আনফর্চুনেটলি দেখেন টাইমস অফ ইন্ডিয়া, ইভেন হিন্দুর মতো কাগজ, যারা বামপন্থী বলে তাদের একটা ঐতিহ্য আছে, সুনাম আছে, তারাও কিন্তু এই গদি মিডিয়া বলে যাদেরকে বলা হয় তার পার্টনার, তারাও কিন্তু এই ট্র্যাপে পা দিয়ে ফেলেছে। টাইমস গ্রুপ আছে, এনডিটিভি আছে, নাম বললে শেষ করা যাবে না। তার মানে দেখা যাচ্ছে এই যে কম্পিটিশনটা সোশ্যাল স্পেসে তৈরি হয়েছে, এই যে ন্যারেটিভের বৃত্ত থেকে তারা বের হয়ে আসতে পারেননি। তো আমি যতটা খোঁজখবর করে জেনেছি, ফর্মালি ইনফর্মালি, বাংলাদেশ কিন্তু বেশ ভালোভাবেই বিষয়টা তুলে ধরেছে এবং বলেছে যে এই ওয়েতে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ারের তারা অনেকটা হস্তক্ষেপের সামিল। এই জিনিসটা আসলে কিন্তু সম্পর্ককে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সহায়ক নয়। আমরাও সম্পর্কটা পজিটিভ রাখতে চাই, খুব কনস্ট্রাকটিভ মাইন্ডসেটে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু সেটা করতে হলে বাংলাদেশ যেমন অন্যের ইন্টারনাল অ্যাফেয়ারে নাক গলায় না, আমাদের প্রত্যাশা থাকবে ভারতে যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। এর পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন, তিনি সেখানে দেখে বসে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, ভার্চুয়ালি আপনার ইউকে, ইউএস এবং আমি জাপানেরটা হয়ে গেছে কিনা জানি না, এরকম কিছু মিটিং করছেন। ওনার যে কথাবার্তাগুলো আমাদের পছন্দ হচ্ছে না, সেই মেসেজটা কিন্তু তাকে কনভে করতে বলেছেন। তো মোটা দাগে আমি যদি বলি যে দুই পক্ষর মেসেজগুলো একে অন্যকে টেবিলের ঠিক মুখোমুখি বসে তারা ডেসিমিনেট করতে পেরেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু মনে করিয়ে দিতে চাই, নর্মালি পলিটিক্যাল লিডাররা কিন্তু একান্তে বৈঠক করেন। এবার আমরা দেখলাম সেটা থেকে সরে এসে দুই ব্যুরোক্রেট কিন্তু তাদের একজন প্রতিনিধি রেস্ট্রিকটিভ একটা ডিসকাশন করেছেন, খুব থ্রেড বেয়ার ডিসকাশন, এবং ডিসকাশনগুলো ইস্যু সেন্ট্রিক না হয়ে মোর পলিটিক্যাল। তো সেই জায়গাতে আমি মিটিংটাকে এভাবে দেখতে চাই, অস্বস্তি অনাস্থা যেটা আছে সেটা কাটানোর একটা প্রথম পদক্ষেপ। এটা যদি কন্টিনিউ করে তাহলে আমরা হয়তো আশা করতে পারি যে এই টানাপোড়েন উত্তেজনা সেটা একটা প্রশমনের পথটা সুগম হবে। একজন দর্শকের ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। মোহাম্মদ শহীদুল ইসলাম, কুষ্টিয়া থেকে বলছিলাম। জি বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এই পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে আমাদের মানে সবকিছুতে বিরোধিতা করতেছে বর্তমানে, তো এটা আমরা যদি টোটালি তাদের ধরেন যে মোটরসাইকেল, বাস, ট্রাক যেগুলো আমরা নিয়ে আসি ওদের থেকে, যেসব নিয়ে আসি, এগুলো আমরা যদি নিলাম না, আমরা অন্য একটা দেশ থেকে বা জাপানের একটা ট্যাক্স কমে জাপানের গাড়িগুলো নিতাম, তাহলে টেকসই ভালো, সব দিক দিয়ে ভালো। তো তাহলে ক্ষতি তাদের বেশি হবে নাকি আমাদের বেশি হবে, এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি। জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পারি, নিশ্চয় উত্তর দেবেন। আমি আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসবো, এই প্রশ্ন উত্তর নিশ্চয় আপনি দেবেন। সেই সঙ্গে আমার একটি প্রশ্ন আছে, সেটি রিয়াদ আজিজ যেমনটি বলছেন, রাহিদ আজিজ, যে দিল্লিতে বসে বা আমেরিকা ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা নানা ধরনের কথা বলছেন, তিনি সমাবেশে বক্তব্য দিচ্ছেন, এই যে হঠাৎ করে সরব হওয়ার চেষ্টা করছেন ইন্ডিয়া বসে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক আলোচনা করার আগে আমি যেটা বোধ করি, আমাদের এই দুই রাষ্ট্রের আসলে কোনো সম্পর্ক কখনো ছিল না। আমরা মানে প্রিটেন্ড করি যে আমাদের একটা রিলেশনশিপ আছে। এই রিলেশনশিপটা যেটা আছে সেটা হচ্ছে বিটুইন হেট্রেড অ্যান্ড অ্যাপিজমেন্ট বলি আর কি, যে একটা ব্লক আছে যে এটাকে দেখে একটা বিদ্বেষের জায়গা থেকে।
আর একটা ব্লক আছে রিলেশনশিপটাকে দেখে হচ্ছে তোষামোদির জায়গা থেকে। এবং দেখবেন যে বাংলাদেশে ভারত নিয়ে কিছু কৃত্রিম ফোবিয়া আছে, যে ভারত একটা মহান দেশ, একটা বিশাল দেশ, এখানে তারা গণতন্ত্র আর ভোটের চর্চা করতে করতে একেবারে উল্টায় ফেলছে, এটা একটা অর্থনীতিতে আগায়া যাচ্ছে, এরকম দেখবেন প্রচুর একটা বিশাল মিলিটারি ক্যাপাসিটি আছে, তারা চাইলে বাংলাদেশটাই কভার করে ফেলতে পারে 2-3 দিনের সাথে, আমরা কি পারবো নাকি, অথবা আমাদেরকে মিলেমিশেই মানে কীভাবে সাবসার্ভিয়েন্ট হয়ে চলতে হবে, এরকম একটা অ্যাটিটিউড অনেকের মধ্যে আছে। আর একটা বলয় চিন্তা করে যে বোধ করে এবং হিস্টোরিক্যালি প্রুভেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা আসলে পিওরলি শেখ হাসিনার সাথে, শেখ পরিবারের সাথে। হিস্টোরিক্যালি দেখবেন যে ইন্ডিয়া কারোর সাথে রিলেশনশিপটা মেনটেন করে নাই। রিলেশনশিপের বড় মোটা দাগটা দেখেন যে 60-এর দশক থেকে আমরা দেখেছি শেখ মুজিবের সাথে একটা গোপন সম্পর্ক ভারতের ছিল, আগরতলায় গিয়ে বৈঠক টোটক করা, যুদ্ধের আগে পরে সেগুলো দেখেছি, প্রবাসী সরকার করা। যুদ্ধের সময় কিন্তু মুক্তিযোদ্ধা এবং যারা যুদ্ধকে অর্গানাইজ করবেন তাদের ভিতর একটা বিতর্ক ছিল যে আমরা প্রবাসী সরকারটা কোথায় করব। সেক্টর কমান্ডাররা যারা ছিলেন, জেনারেল ওসমানী থেকে শুরু করে, এই পুরো সেক্টর কমান্ডাররা কিন্তু চেয়েছিলেন আমরা চিটাগং হিল ট্রাক্সে আমাদের প্রবাসী সরকারটা করব, ভারতে না। মাওলানা ভাসানীর মতামত ছিল ইদার চট্টগ্রাম হিল ট্রাক্সে হবে, তা না হলে লন্ডনে হবে, আমরা প্রবাসী সরকার করব। অতএব বিশাল একটা সংখ্যা ছিল যারা যুদ্ধের পক্ষে, কিন্তু ভারতের সাহায্য না নিয়ে, ভারতের উপর নির্ভর না করে, এবং তারা আশঙ্কা করেছিল যে ভারত আমাদের এই সম্পর্কগুলোকে কিভাবে অ্যাবিউজ করবে। রাহিদ ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আজকে ফেস্টুন ব্যানার নিয়ে যেটা, যে মনে করায় দিলাম তোমাদেরকে, যে মনে রেখো দিলাম এক ফোঁটা শিশির, এরকম একটা আমরা কবিতা পড়েছিলাম, যে এই যে তারা বারবার আমাকে মনে করায় দেয়। কদিন আগে দেখেছেন যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে ভারতের সেনাপ্রধানের যে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ভারতের সেনাপ্রধান পিছনে বাংলাদেশের যে সারেন্ডার সেরিমনি ছিল 16ই ডিসেম্বরের, এই সেরিমনির একটা পিকচার ওখানে দিয়ে রেখেছে। হোয়াট ডাজ ইট মিন? মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে যে তোমাদেরকে আমরা বানাইছি, আমরা স্বাধীন করছি। ভাবখানে এরকম 3 তারিখে আসলাম, কয়টা বোম মারলাম, আর পাকিস্তানিরা চলে গেছে, সারেন্ডার করলো, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বাংলাদেশিদেরকে বুঝতে হবে যে আমার মুক্তির লড়াইটা 71-এ সফল হইতো, ভারত ছাড়াই সময় বেশি লাগতো, আমার হয়তো ক্ষয়ক্ষতি বেশি হইতো, আমার হয়তো ক্যাজুয়ালিটির স্কেল বেড়ে যেত, আমার হয়তো রিফিউজির স্কেল বেড়ে যেত, কিন্তু বাংলাদেশ ভারত ছাড়া স্বাধীন হইতো। এই বাস্তবতাটা ভারতকে খুব স্ট্রংলি বুঝাইতে হবে। এবং কৃতজ্ঞতার এমন একটা জিনিস যে আপনি আমাকে 2 বেলা খাওয়াইছিলেন, প্রত্যেক দিন যদি ওই খাওয়ানোর ছবিটা আমাকে মনে করায় দিয়ে বলেন, দোস্ত তোরে কিন্তু নীরবে খাওয়াইছিলাম 33টা ভাজি বইটা দরটা দিয়ে, তোরে কিন্তু গ্লোরিয়া জিন্সে কফি খাওয়াইছিলাম, এটা একটা অসভ্য অভদ্র আচরণ যেভাবে আমাদের পার্সোনাল লাইফে আমরা বলি, ঠিক ভারতের জায়গা থেকেও ওই ছবিটা হচ্ছে জাতি হিসাবে সে যে এখনও ম্যাচিওর হয় নাই, সে যে এখনও 2024 সালে একটা রাষ্ট্র হয়ে ওঠে নাই, সে তো রাষ্ট্রই হয় নাই, সে রিজিওনাল সুপার পাওয়ার মনে করে নিজেকে, সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হইতে চায়, গ্লোবাল সুপার পাওয়ার হইতে চায়, কিন্তু সে নিজে এখনও রাষ্ট্র না, সে মনে করায় দিচ্ছে আমাকে ছবি দিয়ে। তো সেই বাস্তবতায় ভারতকে, বাংলাদেশকে বুঝতে হবে যে আমার সম্পর্কটা আসলে আমরা এখন আছি কোথায়, আমরা কোথায় আছি এটা পরিষ্কার থাকলে সম্পর্কটা ফরওয়ার্ড করা যাবে। এরপরের আলোচনা হচ্ছে যে সম্পর্কের জায়গাগুলো কোথায় কোথায়। ভারতকে স্বীকার করতে হবে যে তার 77 বছরের ফরেন পলিসি ডিজাস্টারের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ। 24 সালের গণ অভ্যুত্থানে আমাকে কেউ সাহায্য করে নাই, পশ্চিমারাও করে নাই, ভারতও চেষ্টা করেও পারে নাই। যুদ্ধে কেন আমরা সফল হইতাম এটার প্রমাণ হলো 24। সারা দুনিয়ার বিপক্ষে শুধু জনগণ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে এই দেশটাকে নতুন করে আবার মালিকানাটা ক্লেম করেছে। অতএব এটাই প্রমাণ যে 71-এ ভারত ছাড়াও আমি দেশ স্বাধীন করতে পারতাম। তো সেই জায়গাতে আমাদের সম্পর্কের জায়গাটা বুঝতে হবে যে ভারত কি আসলে শেখ হাসিনার সাথে, শেখ পরিবারের সাথে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চায়, জাতীয় পার্টির মতো একটা বিশুদ্ধ ভারতীয় দালাল রাজনৈতিক দল তৈরি করতে চায়, 14 দলীয় জোটের মতো একটা গ্যাং কার্টেল তৈরি করতে চায়, না বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে চায়। এবং কি পরিমাণ ডাইকটমি আছে রিলেশনশিপে দেখেন যে গতকালকে বিক্রম মিশ্র যখন দেশে আসছে, একই দিন সে হাসিনাকে অ্যালাউ করছে যুক্তরাজ্যে আওয়ামী লীগের মিটিংয়ে বক্তব্য দেওয়ার জন্য, এবং ইনসাইটেড স্টেটমেন্ট, প্রচুর ইনসাইটমেন্ট করেছে এখানে, অন্তর্বর্তীকালীন সরকারকে হেয় করা, আন্ডারমাইন করা, বিচার করা, মিথ্যাচার, হাবিজাবি অনেক কিছু বলেছে। তাহলে আপনি একসাথে বলছেন যে আমার সাথে সম্পর্ক আপনি এগিয়ে নিতে চান,
কিন্তু আপনি এমন এমন কাজ করছেন যেই কাজগুলো প্রমাণ করে যে আসলে আপনি সম্পর্ক এগিয়ে নিতে চান না। আপনি দিল্লি কলকাতার কনসুলেট অফিসে আমার যে হস্টাইল প্রোটেস্ট হইল, আপনি সিরিয়াস মেজার নেন নাই বলেই তো আগরতলাতে ঘটনা ঘটেছে। যে ভিডিও ফুটেজ দেখলাম, পুলিশকে খুব রিলাক্টেন্ট মনে হয়েছে, খুব সিরিয়াস না, তারা কোনো রকমভাবে এই প্রোটেস্টটাকে হ্যান্ডেল করতে চায় নাই। কোনো পুলিশকে সাসপেন্ড করা হয়েছে বলে আমি এখনও জানি না। এটা করেন নাই বলেই দিল্লিতে আবার বিজেপির যে ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী যে কার্টেল আছে, এই কার্টেলগুলো আজকের আবার একটা হস্টাইল প্রোটেস্ট করেছে। এগুলো করবার মধ্য দিয়ে যেটা দেখতে পাচ্ছি, প্লাস সোশ্যাল মিডিয়া, যে 49টা আউটলেট 13টা বিষয়ে পারসিস্টেন্টলি প্রপাগান্ডা করে যাচ্ছে। তো এগুলো করতে আপনি অ্যালাউ করছেন মানেটা কি? যে আসলে আপনি বাংলাদেশের সাথে সম্পর্কটা সিরিয়াস না, আপনি এটাকে এগিয়ে নিতে চান না। মাইনরিটি পারসিকিউশন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিকশন? আপনি গল্প কোনটা আর বাস্তবতা কোনটা সেটা তো বোঝার চেষ্টা করছেন না। আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে 9 জনের হত্যাকাণ্ডের রিপোর্ট দিয়েছে, নেত্র নিউজ থরলি সাংবাদিক পাঠিয়ে ইনভেস্টিগেট করে দেখিয়েছে হিন্দু হবার কারণে কাউকে মারা হয়নি। অতএব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্টকে সিনেট হিয়ারিংয়ে রেফার করা হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে অল পার্টি যে কমিটি আছে অন বাংলাদেশ সেখানে রেফার করা হচ্ছে, বিভিন্ন বাংলাদেশের অ্যাম্বাসিগুলোতে এই মিথ্যাচারের রিপোর্টগুলো হিন্দু সংগঠনগুলো দিয়ে ব্রিফ করে আসছে, এগুলো আমরা জানি। তাহলে আপনি যে কাজ করছেন আর যা বলছেন, আমি তো এই বলাটাকে বিশ্বাস করতে পারছি না। কারণ গত 53 বছরে আপনার সাথে আমার এই সম্পর্কটাই হচ্ছে এরকম গাদ্দারি এবং দ্বিচারিতার সম্পর্ক। তাহলে আপনি তো আন্তরিক না। রাইতে যে আপনার কাছে আসবো আমি আজকে, আপনি বলছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া। আজকে যদি বলি, আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিং করেছেন, তিনি বলেছেন গত 2.5 মাসে সংখ্যালঘু সহিংসতায় 88টির মামলা হয়েছে এবং 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে একটা সংখ্যা, 2.5 মাসে 88টি, উনি বলছেন 70 জন 88টা মামলা হয়েছে। তো এই মানে শেষ পর্যন্ত তো মানে 2.5 মাসে তো নির্যাতন কিছু হয়েছে। তাহলে আমরা যে এই প্রপাগান্ডা বলছি, কিন্তু এই প্রচারগুলো আমরাও কি ঠিকভাবে প্রচার করতে পারছি কিনা? না, দেখেন কালকে যেটা হয়েছে সবটা তো ব্রিফিং উঠে আসে না, কিন্তু আমি এটা বলবো যে ফৌদ ভাই যেটা বললেন যে তার কথা এবং কাজের মধ্যে অসঙ্গতি বা বিশ্বাস করা, আমি সবসময় মনে করি যে রাষ্ট্রের সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশন কিন্তু প্রেম ভালোবাসার কিছু না, দেয়া এবং নেয়া। খুব প্র্যাগম্যাটিকলি প্র্যাকটিক্যালি আমাদের দেখা উচিত যে আমি আপনাকে সব কিছু দিয়ে দিলাম, সব কিছু করে ফেললাম, খুব ভালো কথা, কিন্তু আমার বিনিময়টা কি, এর বিনিময় মূল্যটা কী হবে আমার নিজেরই কিন্তু আগে ঠিক করা উচিত। তো এখন আমি যদি এভাবে দেখি যে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, ওখানে করে আমি ভারত একদিকে সম্পর্ক ভালো করতে চায়, এঙ্গেজ থাকতে চায়, আবার শেখ হাসিনা সেখানে বসে যেসব বক্তব্য দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করছেন, সেটা অ্যালাউ করছেন, তাহলে তো আপনি সর্ট অফ ধরেন ডাবল স্ট্যান্ডার্ড একটা আছে। ওই বিষয়টা যাওয়ার আগে আমি আপনার ঘটনা ঘটেছে এটা স্বীকার বা অস্বীকার করা, এক্স্যাক্টলি আমি সেটা মনে করি যে ঘটনাটা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ঢালাওভাবে তারা যেভাবে, আমাদের আর্গুমেন্টটা হচ্ছে যে ঢালাওভাবে তারা সব কিছুতে লেবেলিং করছেন। ধরুন আজকে দিনের বেলাতে আকাশ, জিএমবি আকাশ একজন খুব খ্যাতনামা ফটোগ্রাফার, খুব ভালো ছবি তুলেন, দেশে বিদেশে প্রচুর সুনাম কুড়িয়েছেন। 2023 সালের সেপ্টেম্বরের একটা ছবি, ডাস্টবিনের কাছে বেশ বৃদ্ধ একজন লোক খাবার কুড়িয়ে খাচ্ছেন, তিনি অপরিকৃতস্থ হতে পারেন, অভাবী যেটাই হতে পারেন কিনা, এখন ওটা নিয়ে সেটা দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র, সর্ট অফ দুর্ভিক্ষ। তো আপনি যাই দেখলেন সেটাকে চেক না করে সেটাকে জাম্পিং একটা কনক্লুশনে চলে গেলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনি সংখ্যালঘু বলছেন, ধরেন 5 আগস্ট পরবর্তী প্রচুর মাজার ভাঙার ঘটনা আমরা দেখছি। ল অ্যান্ড অর্ডার, আমরা বিরতিতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলছিলাম, যে এই ঘটনাগুলো ঘটছে। আমি সবসময় মনে করি কোনো সমস্যা থাকলে সেটা অকপটে স্বীকার করে নেওয়া উচিত এবং সমস্যাটা দূর করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত যত দ্রুত সম্ভব, বিশেষ করে এই ধরনের সেন্সিটিভ ইস্যু যখন থাকে, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং আমি আরও পরিষ্কার করে বলবো, আমরা জুলাইয়ের শেষে এবং অগাস্টে বেশ কিছু কাজ করে অন্তত 40টির বেশি জেলায় দেখিয়েছিলাম যে সংখ্যালঘু ধরেন ধর্মীয় উপাসনালয় বা মানুষজনের হতাহতের ঘটনা আমরা খুঁজে পেয়েছিলাম। 2টা ঘটনা, 2 জনের প্রাণহানি ঘটেছে আর ডবল ফিগারটা বেশ কিছু আহত। আমাদের রিপোর্ট বের হওয়ার পর দিনে আনন্দবাজার আমাদেরকে ওট করে লিখে দিল 150 মানুষ মারা গেছেন সংখ্যালঘু নির্যাতন। কিন্তু আমরা বলেছি যে এই মানুষগুলো মারা গেছেন সেটা ছিল আন্দোলনের সাথে সম্পৃক্ততা।
ঠিক আছে, সরকার হটানোর আন্দোলনের সাথে এটা তো আপনি সংখ্যালঘুর সাথে গুলিয়ে ফেললে এটা মারাত্মক অন্যায় করছেন। কাজেই প্রশ্নটা হচ্ছে গতকালকের মিটিংয়ে আমি যতদূর জেনেছি, আবার বলছি ব্রিফিংয়ের বাইরে আজকে সারাদিন আমার অন্তত 4-5 জনের সাথে কথা হয়েছে যারা এই মিটিংয়ের প্রিভি ছিলেন, তারা বারবার এটা বলছেন যে আমরা আমাদের বিষয়গুলো দেখছি। এবং আমি ওই প্রশ্নটা করেছি, এই যে বয়ান বা ন্যারেটিভ, এটা শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার মধ্যে সীমিত নেই কিন্তু। অল পার্টি পার্লামেন্ট গ্রুপ কমনওয়েলথের লোগো করে যে রিপোর্টটা করেছে, একটা সর্ট অফ বিজার রিপোর্ট, পত্রিকার স্ক্যাটার্ড নানান রিপোর্ট কম্পাইল করে অ্যাজ ইফ 5 আগস্টের পরে সবগুলো ঘটনা ঘটেছে। তাহলে বাংলাদেশে গত 14-15 বছরে যে রাজনৈতিক ঘটনা পরম্পরায় সেগুলো কোথায় গেলেন? যে কোনো রিপোর্টে তো একটা ব্যাকগ্রাউন্ড লাগে, প্রিয়াম্বল লাগে, কিচ্ছু নাই সেখানে। তারপর এরকম নানান জায়গা থেকে তারা ধরেন 2 ব্রিটিশ এমপি পার্লামেন্টে যে বক্তৃতা দিলেন, এটাও তো ওয়ান সাইডেড। আপনি 5 আগস্টের পরে এটা ঘটেছে, এরপরে 5 আগস্টের আগে বাংলাদেশ যেন সাজানো বাগান, শুনশান সব কিছু ছিল। তো এইটা দেখলেই কিন্তু আপনার ইন্টেনশনটা বোঝা যায়। তো সেই জায়গাতে আমি মনে করি আমাদের জোরালোভাবে এটা বলা উচিত। আর সর্ট অফ এই যে ডুপ্লিসিটি বা ডবল স্ট্যান্ডার্ড, কালকে আমরাও কিন্তু বলেছি আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক গড়তে চাই, কনস্ট্রাকটিভ পজিটিভ মাইন্ডসেট নিয়ে। ঠিক একই দিনে গতকাল প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। সেখানে কিন্তু একটা বড় রকমের মেসেজ আছে। আমরা থার্ড কান্ট্রি ভিসা ইন্ডিয়াতে গিয়ে নিই, সেই ভিসাগুলো রিলোকেট করার কথা বলেছেন। যদিও এটা নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছিল। আজকে সকালে আমি দিল্লি থেকে প্রফেশনাল বন্ধুদের অন্তত একাধিক জনের ফোন পেয়েছি, এক ধরনের নার্ভাসনেস তাদের মধ্যে আছে। অর্থাৎ এই যে বলল ভিসাগুলো সরিয়ে নেওয়া হবে, এটা কিন্তু হুট করে কালকেই ঘটে নেই, হয়তো কোইন্সিডেন্স। বিক্রম মিশ্রি যেদিন কথা বলবেন তার কয়েক ঘন্টা আগেই তাদের সাথে মিটিং করে বলছেন। অর্থাৎ আপনারও কিন্তু ওই ধরনের একটা লিভারেজ তৈরি করতে হবে তার সাথে বার্গেইন করার জন্য, যে আপনি এই সম্পর্কটা কি শুধু সরকার কেন্দ্রিক করবেন নাকি জনগণ কেন্দ্রিক করবেন। ছোট্ট একটা বিষয় বলে আমার এই পর্বটা শেষ করি। আপনার নিশ্চয় মনে আছে বিজেপি জেতার পর বিএনপি শিবিরে কিন্তু মিষ্টি বিতরণ হয়েছিল 2014 আপনার জুন মাসে। সুষমা স্বরাজ তখন এসেছিলেন। তো আমি একটা রিপোর্ট করেছিলাম, আমি নাম এখানে উল্লেখ করতে চাই না যেহেতু ব্যক্তিগত বিষয়, এখন সরকারের প্রশাসনের কাঠামোতে আছেন, মানে আমার লাইফটা রীতিমতো হেল হয়ে যায়। একটা রিপোর্ট করেছিলাম অ্যানালিটিক্যাল, তার ভাষায় সেটা ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট ছিল। রিপোর্টটা ছিল এরকম, কংগ্রেসের সাথে আওয়ামী লীগের যে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের যে লম্বা সময় ধরে লিগেসি যে রিলেশনশিপ, সেটা ডিসকন্টিনিউটি হবে না। সুষমা স্বরাজ নিজে এসে ঢাকায় বলে গেছেন। এবং আমরা 14 থেকে 24 অগাস্টের 5 তারিখের আগে পর্যন্ত, অর্থাৎ আমরা 14 সালে যেটা বলেছিলাম সেটা রিফ্লেকশন কিন্তু দেখেছি। তো কাজে সে তো তার স্বার্থটাই দেখবে। তাহলে আমরা বাংলাদেশ কেন নিজের স্বার্থটা দেখছি না, নিজে হোমওয়ার্ক করছি না? বেটার আমার বোধে নিজের একটু সোল সার্চিং করা সময়। আসাদুজ্জামান ফোদ, আপনার কাছে এক মন্তব্য মতো জানতে চাইব যে এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে এই যে আলোচনা এর আগে ছিল সংস্কার, নির্বাচন, রাজনীতির এই আলোচনাগুলোকে একটু পেছনে পড়ে গেল কিনা? যাওয়াটাই ন্যায্য। বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা ঘটে গেছে গত কয়েক সপ্তাহে। তার ভিতরে একটা হচ্ছে যে আপনার চট্টগ্রামে যে অ্যাডভোকেট সাইফুলকে যে কুপিয়ে হত্যা করা হলো, এই রকম একটা ঘটনা ঘটবার পরেও বাংলাদেশে ন্যূনতম কোনো সাম্প্রদায়িক প্রতিক্রিয়া হয়নি। কোনো হিন্দু জনগোষ্ঠী তাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মন্দির, কোথাও কোনো আক্রমণ হয়নি। বাংলাদেশের কোনো ইসলামী দল অথবা কোনো গ্রুপ কিন্তু এটার প্রতিবাদে মিছিল মিটিং করা কিছু করেন নাই। হিউজ ব্যাপার, যেটা রাষ্ট্র আকারে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় যে যথেষ্ট ম্যাচিওর আচরণ করতে শিখছি, পুরো যে পাচ্ছি তা না, শিখছি, সেটা একটা প্রমাণ। দ্বিতীয়ত দেখেন যে কলকাতার পরে আগরতলা হয়ে আমাদের হাই কমিশনে যে অ্যাটাক হয়েছে, ভাঙচুর হয়েছে, এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশন অথবা তার অ্যাসোসিয়েটেড কোনো ইনস্টিটিউশনের উপরে কিন্তু কোনো আঘাত আসে নাই কোনো রকম, এবং কেউ দাবিও করে নাই। তৃতীয়ত যেটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে আমাদের ইতিহাসে, সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল কোনো একটা সিঙ্গেল বিষয়ে একটা মঞ্চে এসে ছবি তুলেছে, দাঁড়িয়েছে, কথা বলেছে, এরকম কোনো ঘটনা আমরা জানি না। যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূসের দাওয়াতে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল গিয়ে ছবিটা তুলেছে। এবং ওই দিন এবং আগে পরে কিন্তু প্যারালালি সকল ছাত্র সংগঠনও কিন্তু ইউনিটি মিটিং করেছে। কী প্রশ্নে? প্রশ্নটা ছিল আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের আত্মমর্যাদা, এগুলো বিক্রিযোগ্য না। আমাদের মধ্যে ইখতিলাফ আছে,
আমাদের রাজনৈতিক দল আমরা সংস্কার আগে না নির্বাচন আগে এটা নিয়ে বিতর্ক করব, ঝগড়াঝাটি করব, কিন্তু এই 4 প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ ইউনাইটেড। ধন্যবাদ। রাহিদ, যে আপনার কাছে জানতে চাইব শেষ কূটনৈতিকভাবে আমরা আসলে এখন কি করার আছে, যে ছোট্ট করে বলেন। না, একটু আগেই তো বলছিলাম, উনি যেমন বলছিলেন যে একটা ইস্যুতে এমন ঐক্য বা এমন এক কাতারে সামিল হওয়ার সুযোগ আসেনি বা পরিবেশটা ছিল না। কারণ উইনার্স গ্র্যাব অল, এটা তো আমি গত 15 বছর আমরা দেখেছি যে শাসন ক্ষমতায় যারা ছিলেন তারা মনে করতেন তারা যেটা বলবেন করবেন সেভাবেই চলবে, এর ব্যর্থ কিছু করা যাবে না। তো সেই জায়গাতে আমি মনে করি, আপনার নিশ্চয় মনে আছে বাংলাদেশে এই 5ই আগস্টের পট পরিবর্তনের পরপর কিন্তু ভারতে সবগুলো দল বসে মিটিং করেছিল এবং সেখানে প্রতিক্রিয়াগুলো ছিল। এবং আমরা যখন আজ আলোচনা করছি, কালকে কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্টের একটা বা জয়েন্ট মিটিং আছে সবগুলো দলের সামনে। বিক্রম মিস্ত্রি নিজেই ব্রিফ করবেন 2 থেকে আড়াই ঘন্টা। আমার যদ্দূর মনে পড়ে সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ নিয়ে একটা সিঙ্গেল ইস্যুতে সবগুলো দলের সামনে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ব্রিফিংটা অতীতে ঘটেনি। তো সে জায়গায় কিন্তু এটার একটা গুরুত্ব বা তাৎপর্য আছে। তো সেখান থেকে আমি মনে করি, আমি একটু আগে যেটা বললাম যে আপনার লিভারেজটা খুব প্ল্যান ওয়াইজ, খুব ব্যালেন্স হতে আপনাকেই ঠিক করতে হবে। সেটা যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে যতই এখানে ঐক্য হোক, সবাই এক কাতার আসুক, আপনি লিভারেজটি কিন্তু শেষ পর্যন্ত নিতে পারবেন না। দিন শেষে আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমি যে সম্পর্কটা করব, সম্পর্কটা যেন দেনা পাওনায়। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে সময় আসলে একটু কম, একটু শেষ হয়ে গেছে, আমরা দেরিতে শুরু করেছি, এর জন্য আজকে দ্রুত বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 এর সঙ্গে থাকবেন।